মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। রজনীকান্তের এই গানটা শুনলে মনে পড়ে যায় সেই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটের কথা। 1905 বঙ্গভঙ্গ আন্দোলনের ওই সময় ধুয়ো উঠেছিল বিলিতি পণ্য বর্জন এবং স্বদেশী পণ্য গ্রহণের। বাংলা সাহিত্যেও সেই প্রসঙ্গ অনেকবার আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরেতে। সেই সময় তিনিও খুব সক্রিয় ছিলেন এই বিষয়টা নিয়ে। সেরকমই একটা বিষয় আজকে এই সময় উঠে এসেছে, সেটা হচ্ছে চীনা পণ্য বয়কটের ডাক। তো আজকের পর্বে আমি কথা বলবো সে সমস্তই নিয়ে যে এই বিষয়টা চীনা পণ্য বয়কট আজকে কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা, এবং দেখে নেব যে যদিও দুটো কাল বা পরিস্থিতি আলাদা, তবুও দেখে নেব এই বিষয়ে আমাদের পূর্বজরা বিশেষত রবীন্দ্রনাথরা কি বলেছিলেন, কিভাবে দেখেছিলেন বিষয়টাকে, এবং তখন বিষয়টা কিভাবে হয়েছিল, বা আজকে যদি হয় আজকে বিষয়টা কিভাবে হতে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিওটা শ্যুট করছি, যে মাইক্রোফোনটায় কথা বলছি, বা আপনি যে ডিভাইসটায় এই ভিডিওটা দেখছেন, হয় এই সবকটাই চীনা, না হয় এর মধ্যে এমন কোনো পার্টস রয়েছে যেগুলো চীন থেকে এসেছে। আমরা যদি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে যাপন সেটাকে ভালো করে দেখব সকালে আমি যে টুথব্রাশটা দিয়ে ব্রাশ করে এসেছি সেটা মেড ইন চায়না, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা যে ওষুধটা খেয়ে ঘুমোচ্ছি সেই ওষুধটা হয়তো চীনা। এমনও হতে পারে যে সেই ওষুধটা তৈরি করেছে কোনো ভারতীয় ব্র্যান্ড, কিন্তু সেই ওষুধটার কাঁচা মাল এসেছে চীন থেকে। অর্থাৎ আমাদের জীবনযাত্রার সঙ্গে এই চীনা দ্রব্য এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আমরা যে লাইট ইউজ করছি, যে গ্যাজেটস ইউজ করছি, যাই বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে কি নেই, এবং সব কিছুই আপনি দেখবেন একটা ব্যাজ লাগানো থাকে মেড ইন চায়না। এবং অনেক সময় এরকমও হয় যে লোকাল ম্যানুফ্যাকচার করছে জিনিসটা, কিন্তু সে লাগিয়ে দিল মেড ইন চায়না। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মানে আমরা যদি এখন চাই যে হঠাৎ করে আমাদের জীবন থেকে চীনা পণ্য বাদ দিয়ে দেবো, তো সেটা একদমই সম্ভব নয়। কারণ ধরুন আমি এই যে মোবাইল ফোনের কথাই বলি, আজকে ভারতবর্ষের এই মোবাইল ফোনের যে মার্কেট, সেখানে একটা বড় শতাংশ চীনা পণ্য নিয়ে বসে আছে। আর নেবে নাই বা কেন? কারণ তার তো কোনো অল্টারনেটিভ নেই। আজকে ধরুন আমি যে ফোনটা ইউজ করি, রেডমি নোট 8 প্রো, তো এই ফোনটার যা স্পেসিফিকেশানস সেগুলো যদি পেতে হয় একটা ভালো ব্র্যান্ডের থেকে, স্যামসাংয়ের থেকে বা অ্যাপেলের থেকে, যাই হোক না কেন, তো বা ওয়ানপ্লাসের থেকে, তো মানে তার ক্ষেত্রে আমাকে অনেকটা টাকা পে করতে হবে। এবং দেখা যেতে পারে যে ওয়ানপ্লাস একটা চাইনিজ কোম্পানি, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, শাওমি সবই চাইনিজ। আর যদি স্যামসাংয়ের ক্ষেত্রে দেখা যায়, তো হতে পারে যে তারা যে পার্টসগুলো ইউজ করছে সেগুলো তারা চায়না থেকে নিয়ে যাচ্ছে, সেখানে ম্যানুফ্যাকচার করাচ্ছে, কারণ সেখানে লেবার কস্ট কম, সেখানে ট্যাক্সেসের জন্য সুবিধা আছে বা ইত্যাদি। তো সেই জন্য তারা সেখানে তাদের প্ল্যান্ট বসাচ্ছে। তো এইভাবেই সব কিছুর সঙ্গে, প্রত্যেকটা দ্রব্যের সঙ্গে জুড়ে গেছে। আর এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখন একটা নির্দিষ্ট দেশের বলে কিছু হয় না। আজকে ধরুন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরুন স্যামসাং কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, সে নিজের একটা জিনিস ডেভেলপ করছে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস থেকে, কিন্তু সেটা সে ম্যানুফ্যাকচার করছে চায়নাতে বা তাইওয়ানে বা ভিয়েতনামে। এভাবে করে এনে সে নিজে সেগুলোকে অ্যাসেম্বল করছে। হ্যাঁ, তো আজকে এই সব কিছু এমনভাবে একটা কানেক্টেড হয়ে গেছে যেখান থেকে হঠাৎ করে একটা সুতো ছিঁড়ে নেওয়া বা বেরিয়ে আসা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। মানে আজকে যদি আমরা মনে করি যে আজকে ব্যাপারটা স্টপ করে দেবো, আজ থেকে আমরা আর কোনো চাইনিজ প্রোডাক্ট ইউজ করব না, হঠাৎ যদি এটা আমরা মনে করি, তাহলে আমাদের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যাবে, লিটারেলি স্তব্ধ হয়ে যাবে। তার কারণ আমরা বাঁচতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। এবং আমরা যদি দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি পরিমাণ জিনিস, চীনা জিনিস নিয়ে আসি আমাদের দেশে, এবং আমরা এখান থেকে কি রপ্তানি করি, আপনারা পরিসংখ্যানটা নিশ্চয়ই অনেকের মধ্যে দেখেছেন। আমরা যে পরিমাণ জিনিস চীন থেকে কিনি তার 1% মাত্র আমরা এখান থেকে তাদেরকে বিক্রি করতে পারি। অর্থাৎ কতটা পরিমাণ রেভিনিউ আজকে ভারতবর্ষ থেকে চীন নিয়ে যাচ্ছে, এবং সেটা আলটিমেটলি আমরা তো ক্রেতা, আমরা তো তাদের থেকে কিনছি, তো যে বিক্রি করছে তার তো একটা লভ্যাংশ থাকছে, এবং সেই লাভটা তাদের রাষ্ট্রের ভালোর কাজে, তাদের নিজেদের কাজে ব্যবহৃত হচ্ছে, এবং আমরা শুধুমাত্র সেই প্রোডাক্টের যা সুবিধা সেটা পাচ্ছি। যেমন ধরুন এই ফোনটা ইউজ করতে গিয়ে আমরা কম দামে একটা ভালো ফোন পাচ্ছি, যেটা টেকসই, যেটা রিলায়েবল, সব কিছুর দিক দিয়ে ঠিক আছে, একটা ভালো জিনিস পাচ্ছি, এবং সেই ফোনটা আমরা ইউজ করছি।
কিন্তু এই ফোনটার পিছনে যে শ্রম আছে, যে মেধা আছে, বা যা যা রয়েছে, যা কর টর ইত্যাদি যা আছে, এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে ওইখানে, ওখানকার লোক এর সুফল ভোগ করছে। তো আজকে যখন আমাদের সমস্ত বিশ্ব একটা অর্থনৈতিক এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যে সময়টা খুব ভালো সময় নয়, একটা ক্রাইসিসের মধ্যে আমরা রয়েছি, তো সেই সময়ে বারবার উঠছে ওই আত্মনির্ভর ভারত, এই সমস্ত কথাবার্তা আমরা বারবার বলতে চাইছি, যে যাতে আমরা নিজেদের জিনিসপত্র নিজেরা ইউজ করতে পারি। হ্যাঁ, ভোকাল ফর লোকালিজমের প্রতি জোর দেওয়া হচ্ছে। তো এইগুলো একটা দিক থেকে তার একটা পজিটিভ দিক রয়েছে, সেগুলো নিয়ে পরের ক্ষেত্রে আলোচনা করব। তো এর আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি আমরা এই চীনা দ্রব্য আমাদের জীবন থেকে বাদ দিতে চাই, তাহলে সেটা কিভাবে দেব, এবং এটা দেওয়া আদৌ যুক্তিযুক্ত কিনা। প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে, এই যে বয়কট, এটা আদৌ যুক্তিযুক্ত কিনা। একদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু যুক্তিযুক্ত, শুধুমাত্র এটা ইমোশনালভাবে একটা জিনিস গ্রহণ করার বিষয় নয়। বিষয়টা যদি আমরা গভীরে ভেবে দেখি, ধরুন আমাদের দেশে একটা দেশীয় কোম্পানি বা একটা দেশীয় সংস্থা, সে একটা ফোন উৎপাদন করছে, আমরা ফোনের উদাহরণ দিয়েই ধরি, এবং সে তার কি করছে, যে এখানে প্ল্যান্ট বসাচ্ছে, এখানকার মজুর দিয়ে কাজ করাচ্ছে, এবং এখানেই মানুষ ফোনগুলো বিক্রি করছে বা বাইরে বিক্রি করছে। কি হচ্ছে, পুরো বিষয়টা একটা জিনিসের ম্যানুফ্যাকচারিংয়ে যা যা দরকার, সে কাঁচামালটাও এখান থেকে নিচ্ছে। ধরুন যদি আমরা কাপড় জামার কথা বলি, তো কাপড় জামার যে রেশম বা সুতোটা লাগে, সেটাও সেখান থেকে কিনছে। ফলত চাষিদের একটা উপকার হচ্ছে, যারা বানাচ্ছে সেই শ্রমিকরাও এখানকার, সেই শ্রমিকদের উপকার হচ্ছে। তারপরে কি করছে, যে সেটার প্যাকেজিং ট্যাকেজিং ইত্যাদি করে বিক্রি করছে, এখানে বিক্রি করছে বা বাইরে বিক্রি করছে, যেখানেই করুক না কেন, মোট কথা হচ্ছে লভ্যাংশটা সেই কোম্পানির কাছেই আসছে, এবং তাই দিয়ে সেই কোম্পানি আরও বিজনেস বাড়াচ্ছে। ফলত ওই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা হচ্ছে, এখানকার চাষি, এখানকার মজুর, এদেরই কোনো না কোনোভাবে লাভ হচ্ছে। তো সুতরাং যদি এটা হয় যে আমরা যদি আমাদের দেশীয় শিল্পে বেশি নজর দিই, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের যে উন্নতি, সেটা সম্ভব। সুতরাং আমরা যদি কিছুটা অন্তত আত্মনির্ভর হতে পারি, তো সেটা একদিক থেকে আমাদের জন্যই ভালো। তো সুতরাং এটার কোনো দ্বিধা নেই যে এই বয়কট, এটার পিছনে একটা ভালো কারণ রয়েছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে, মানে এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যদি একটু পিছিয়ে দেখি ওই 1905-এর সময়টা, সেই সময়টায় স্বদেশী এবং বয়কট খুব ভালোভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। তার কারণ সেই সময়ে মানুষের একটা আবেগ কাজ করছিল, এবং সেই বিষয়টা একটা রাজনৈতিক বিষয় ছিল। বঙ্গভঙ্গ এবং তার বিরুদ্ধটা একটা প্রতিবাদ ছিল। এবং তখন কি করা হলো, বিদেশি পণ্য, স্কুল, কলেজ, খেতাব সমস্ত কিছুকে বর্জন করে স্বদেশি জিনিসকে গ্রহণ করা হচ্ছে। এবং সেই সময়ও কিন্তু আজকে যেরকম আমাদের কাছে অল্টারনেটিভ নেই, সেই সময় কিন্তু অল্টারনেটিভ ছিল না, কিন্তু এটার প্রয়োজনে সেই সময় অল্টারনেটিভ তৈরি হচ্ছে। সে সময় মঙ্গলক্ষী কটন মিল তৈরি হচ্ছে, স্বদেশি ভাণ্ডার তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা মানে একটা অর্থ সঞ্চয় করা হচ্ছে, তহবিল গঠন করা হচ্ছে, দেশীয় স্কুল কলেজ ইত্যাদি গঠন করা হচ্ছে, তারপরে বিভিন্ন শিল্পপতিরা শিল্প তৈরি করছেন। অর্থাৎ বয়কটের প্রয়োজনীয়তা থেকে তারা মনে করলেন বয়কট করতে গেলে একটা তো কিছু অল্টারনেটিভ দরকার, তখন তারা স্বদেশিটা করছেন। তো আজকে যদি আমরা এরকম মনে করি যে চাইনিজ প্রোডাক্ট বা বিভিন্ন অন্য, শুধুমাত্র চাইনিজ কেন, আমাদের উচিত তো সব নিজেদের যতটা সম্ভব স্বাবলম্বী হওয়া, চীনের মতো। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আজকে যেরকম আমরা প্রয়োজন অনুভব করছি যে আমাদের নিজস্ব কিছু হওয়া দরকার, তারাও সেটা করেছিলেন। কিন্তু প্রবলেমটা হয়ে গেল কখন, ইমপ্লিমেন্টেশনে। কীরকমভাবে, সেটা আমরা ঘরে বাইরে উপন্যাসে দেখতে পাবো। সেখানে সন্দীপ এই বয়কটবাদী এবং উগ্র স্বদেশী, সে কি করছে, চারিদিকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, আগুন লাগিয়ে বেড়াচ্ছে, সব কিছু বিদেশি জিনিসপত্র পুড়িয়ে দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, একজন সাধারণ দোকানদার, পঞ্চু যেরকম একজন সাধারণ মানুষ, হ্যাঁ, তো সে ওই ঘরে বাইরে উপন্যাসে রয়েছে, তো সে তো কিছু জিনিস কিনে এনেছে, সে তো কিছু কাপড়, বিদেশি কাপড় কিনে এনেছে, কারণ বিদেশি কাপড় পরতে ভালো এবং দামেও সস্তা। সেই জায়গায় মায়ের দেওয়া মোটা কাপড়ের দাম অনেক বেশি এবং পরতেও ভালো না। তো সাধারণ মানুষ সেটাই চায়। যদিও সাধারণ মানুষ সেটাকে বয়কট করে বা জিনিসগুলো পুড়িয়ে দিতে চায়, সে সমস্ত পরের কথা, কিন্তু পঞ্চু তার 100 টাকা হয়তো দিয়ে সেই জিনিসগুলো কিনে এনেছে, তার থেকে সেগুলো কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া মানে পঞ্চুর লস। তো রবীন্দ্রনাথ এভাবে দেখছেন, রবীন্দ্রনাথ সহনশীলতার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখতে চাইছেন, এবং সেটাকে তিনি বলছেন একটা লং টার্ম প্রসেস। আজকে যেরকম আমরা বলছি যে আজকে এটা সম্ভব নয়,
যেরকমভাবে যিনি মূল বিষয়টা তুলেছেন তার ভিডিওটা আমরা দেখেছি, যে তিনি কি বলছেন যে 1 বছর সময় নিয়ে এগুলো আমরা বর্জন করতে পারি। অর্থাৎ এর পিছনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। বয়কট আন্দোলনের সময় এরকম অনেক হয়েছে, রায়ট লেগে গেছে, বাধ্য করা হয়েছে লোককে এরকম করতে, বা জোর করে বলপূর্বক করা হয়েছে, এবং তার ফলে যেটা হয়, এই যে নেতা নেত্রী বা যারা প্রবক্তা, তাদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় সাধারণ মানুষের। কারণ হঠাৎ করে আজকে যদি আমরা সব কিছু বয়কট করতে শুরু করি, তাহলে অনেকগুলো ব্যবসা আজকে মুখ থুবড়ে পড়বে, তাদেরকে আগে অল্টারনেটিভ দিতে হবে। তো সেই সময় প্রবলেমটা হয়েছিল, এবং ওই জন্যই রবীন্দ্রনাথ বারবার জোর দিচ্ছিলেন আত্মশক্তির ওপর, যে নিজেদেরকে স্বনির্ভর হতে হবে, আগে নিজেদের সেই ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। রবীন্দ্রনাথ কিন্তু কখনও ওই শিক্ষা নিয়ে একটা বহু বিতর্ক আছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবসময় বলছেন যে পাশ্চাত্যের যেগুলো ভালো সেগুলোকে গ্রহণ করা হোক, কারণ সেগুলোকে গ্রহণ না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। নাহলে তো আমরা আজকে অন্ধকূপে বসে থাকবো। আজকে ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকার মতো পরিস্থিতি আমাদের আজকের দিনেও নেই। তো যাই হোক, তো এটা হচ্ছে মূল ব্যাপার, যে আমরা কিন্তু চাইলেই সব কিছু বর্জন করতে পারি না, বা করে দেওয়াটা উচিত নয়। এর পিছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা লাগবে এবং একটা পদ্ধতি লাগবে, যেটা আস্তে আস্তে হবে। এবং এইটা যদি আমরা আমরা একটা আবেগ নিয়ে বেশি দিন পড়ে থাকতে পারি না। আমরা ভুলে যাই, একটা মেতে উঠি, হঠাৎ করে হুজুগ উঠলো, ফোনে অ্যাপগুলো আনইনস্টল করে দিলাম, আর 2 দিন পর হঠাৎ করে আমি আবার টিকটকটা ইনস্টল করে করবো, কারণ আমি তো কোনো পাবো না, বিকল্প পাবো না, তা আমাকে তো করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো জিনিসটা যুক্তিযুক্ত নিশ্চয়ই, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের আরেকটু ভেবেচিন্তে সুচিন্তিতভাবে করতে হবে। এবং একটা জিনিস যদি আমরা দেখি, যে চীন এবং ভারতবর্ষ দুজনের অবস্থা কিন্তু খুব একটা আলাদা ছিল না। চীনের একটা দীর্ঘদিন ধরে চীনে গৃহযুদ্ধ ইত্যাদি বিদেশি একটা অবদমন এগুলো চলেছে। হ্যাঁ, ইংরেজরা, আমেরিকানরা, জাপানিরা চালিয়েছে, এবং সব কিছু গিয়ে 1949-এ চীন মোটামুটি স্টেবল হচ্ছে, এবং তারপর থেকে চীনের কিন্তু একটা র্যাপিড গ্রোথ হচ্ছে চীনের। এবং রবীন্দ্রনাথ যখন চীনকে দেখছেন, তখন তিনি চীনকে দেখছেন মানে চীনের মানুষদের দেখছেন, তখন তিনি বলছেন এরা কি পরিশ্রম করতে পারে, কত আনন্দের সঙ্গে এরা কাজ করে, এবং এই শক্তিটা কিভাবে একটা দেশের মধ্যে সঞ্চিত হচ্ছে, এবং পরবর্তীকালে এটা মাথা তুলে দাঁড়াবে। এবং তিনি বলছেন যে আমেরিকা এই জন্য চীনকে ভয় করে। আজকের দিনেও দেখো কিভাবে আমেরিকা এবং চীনের মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়ে গেছে, একটা মেরুকরণ তৈরি হয়ে গেছে, যেটা ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতের সঙ্গে আমেরিকার হয়েছিল। রবীন্দ্রনাথ সেটা বলছেন যে চীনা মানুষদের দেখে যে কিভাবে এরা কাজ করতে পারে, এদের পরিশ্রমের একটা শক্তি রয়েছে, এবং এই জন্য আমেরিকা ওদের দাবিয়ে রাখতে চায়। এবং তিনি বলছেন যে যদি এদের সঙ্গে বিজ্ঞানের মিলন হয়, তাহলে কত দূর চলে যেতে পারে এই দেশটা। এটা রবীন্দ্রনাথ বলছেন ওই মোটামুটি 19 শতকের 20-এর দশকে, 2-এর দশকে। তো আজকে চীন সেভাবে নিজেকে ডেভেলপ করে নিয়েছে, তারা জোর দিয়েছে তাদের কৃষি এবং শিল্পের প্রতি। আমরা চীনকে নিয়ে অনেক কথা শুনতে পাই, সেখানে মানুষের অধিকার নেই, সেখানে শ্রমিকদের অধিকার নেই ইত্যাদি, তাদের অনেকটা অবদমিত হয়ে থাকতে হয়, সেসব ঠিক আছে, সেগুলো ভ্যালিড, নিশ্চয়ই ভ্যালিড। কিন্তু আজকে সেখানে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠছে না, তার কারণ কোথাও না কোথাও তাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এই জায়গাটা তাদের প্রত্যেক ওই শ্রমিক কৃষকের মাথায় রয়েছে। না হলে তো একটা দেশের জনসাধারণকে ক্ষমতা দিয়ে চাপিয়ে রাখা সম্ভব নয়। তো যদি চীন করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমাদের পক্ষেও সেটা নিশ্চয়ই করা সম্ভব। কিন্তু তার আগে স্বনির্ভরতা তৈরি করতে হবে, আমাদের জাতীয় শক্তিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমরা তার সামর্থ্যটা রাখি। এবং সেই জন্যে প্রয়োজন আমাদের প্রত্যেকটা ছোট ছোট যে একক, মানে এই আমরা, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, এদেরকে স্বাবলম্বী করে তোলা, এদেরকে স্বনির্ভর করে তোলা, এদেরকে শক্তিশালী করে তোলা। না হলে তো এগোতে পারবে না। শুধুমাত্র আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত এই কথাগুলো বলে হবে না, সেগুলোকে বাস্তবে রূপায়িত করতে হবে। যে গানটা দিয়ে শুরু করেছিলাম, সেই গানটারই শেষ কিছু লাইন এরকম ছিল যে আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। তাহলে মায়ের ঘরের জিনিসটা তো আগে তৈরি করতে হবে, তারপর তো বয়কট। সুতরাং এই বিষয়টা জারি থাক, এই বিষয়টা মানুষের কাছে একটা সংকল্প হিসাবে মানুষ নিক, আমরা নিই সবাই মিলে, এবং সেটা একটা তাৎক্ষণিক আবেগ। আমরা এখন যেটা হয় না, আমরা খুব মানে একটা অল্প সময়ের জন্য একটা আবেগে আবেগতাড়িত হয়ে পড়ি, রাস্তায় বেরিয়ে পড়ি, এই করি সেই করি, তারপরে সেটা থিতিয়ে যায়, আলটিমেটলি কিছু লাভ হয় না। তো আমরা যদি সেটাকে আমাদের ব্রত হিসাবে গ্রহণ করি, সংকল্প হিসাবে গ্রহণ করি, যে না আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজেরা শক্তি যোগাবো, এবং আমরা আমাদের সরকারকে বাধ্য করব
আমাদের সেই দিক থেকে আমাদেরকে সাহায্য করতে। কারণ আলটিমেটলি সরকার ফরকার বলে কিছু নেই, গণতন্ত্রে আমরাই হচ্ছি প্রত্যেক এক একজন এক একটা শক্তি, এবং আমাদের সম্মিলিত শক্তিতে তারা বলিয়ান হয়ে ওঠে। সুতরাং দায়িত্বটা আমাদের, প্রত্যেকটা মানুষের। আমরা সবসময় দায় এড়িয়ে দিই, আরে সরকার কিছু করছে না, দেশ কিছু করছে না, মানুষ কিছু দেখছে, কিছু হচ্ছে না। আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং দায়িত্ব নিতে হবে, তবে এই বিষয়টা সম্ভব। আমাদের নিজেদের দাবিটা আমাদেরকে আদায় করতে হবে এবং আমাদের অধিকারটা নিয়ে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। তো যাই হোক, এই বিষয়টাই আজকে বক্তব্য ছিল যে এই বিষয়টা কোনো অলীক বিষয় না, এটা একদম ইম্পসিবল সেরকম না, এটা পসিবল, কিন্তু তার জন্যে অনেক অধ্যবসায়, অনেক ত্যাগ স্বীকার যেরকম করতে হবে, সেরকম একটা ব্রত বা সংকল্প গ্রহণ করার যে মানসিক জোর, সেটাও আমাদের মধ্যে আনতে হবে। শুধুমাত্র আবেগের ধুয়ো তুলে, হঠাৎ করে একটা হুজুগ তুলে এই বিষয়টার সমাধান হবে না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। আর আমাকে যারা পার্সোনালি ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল লিঙ্ক এখানে দেওয়া আছে, ফলো করো। দেখা হবে পরের পর্বে।